ডাক্তার মানে জীবন রক্ষক, কিন্তু যদি সেই ডাক্তারই মৃত্যুর ফেরিওয়ালা হয়ে ওঠে, যদি সাদা কোটের ভেতরে লুকিয়ে থাকে রক্তপিপাসু এক দানব। আজকের গল্প সেই মানুষটার, যাকে সবাই চিনত ডক্টর দেবেন্দ্র শর্মা নামে, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে এক ভয়ঙ্কর নামে, ডক্টর ডেথ। সে কেবল রোগ সারাত না, সে কাটত মানুষের শরীর। সে শরীর রোগীর নয়, শিকারের। সে মানুষকে বাঁচাত না, মেরে ফেলত, আর তার লাশগুলো ছুঁড়ে দিত কুমিরে ভরা এক ভয়াল খালে, যেখানে মানুষের চিৎকার চাপা পড়ে যেত কুমিরের দাঁতের খচখচ শব্দে। তুমি কি করবে যদি জানো তোমার পাশের বাড়ির ডাক্তার আসলে একজন সিরিয়াল কিলার? কমেন্টে জানাতে ভুলো না। এবং এমন ভয়ঙ্কর সত্যি কাহিনী আরও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আজকের গল্প শোনার পর হয়তো রাতের অন্ধকারে তোমার ঘুম আর আগের মতো থাকবে না। ১৯৫৮ সাল, ভারতের উত্তরপ্রদেশের অলিগড়ে এক সাধারণ পরিবারে জন্ম নিল এক শিশু। পরিবার তাকে দেখে স্বপ্ন দেখেছিল, বড় হয়ে সে মানুষ হবে, সম্মান পাবে, মানুষের পাশে দাঁড়াবে। শিশুটির নাম রাখা হয় দেবেন্দ্র শর্মা। শৈশবে সে ছিল শান্ত, ভদ্র আর পড়াশোনায় দারুণ ভালো। গ্রামের লোকেরা প্রায়ই বলতো, এই ছেলেটা একদিন ডাক্তার হবে, মানুষের প্রাণ বাঁচাবে। কিন্তু ভাগ্যের অদৃশ্য খাতায় তখনই লেখা হচ্ছিল এক অশুভ কাহিনী। যে হাত একদিন ভেষজ ওষুধে মানুষ সুস্থ করবে, সেই হাতেই পরে ভেসে উঠবে রক্তের দাগ। বড় হতে হতে দেবেন্দ্রর মনের ভেতর জমতে লাগল একটাই স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন। সাধারণ কৃষক পরিবার, সামান্য আয়ের সংসার, তবু সে পড়াশোনার জন্য লড়ে গেল। স্কুল শেষে উচ্চশিক্ষার জন্য চলে গেল বুলন্দ শহরে বোনের বাড়ি। সেখান থেকে সে ভর্তি হল পাটনার এক বিশ্ববিদ্যালয়ে, যেখানে শুরু করল BAMS, ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। সাদা অ্যাপ্রন পরে প্রথমবার যখন মেডিকেল কলেজের করিডরে হাঁটল, তার চোখে ছিল ভবিষ্যতের আলোকোজ্জ্বল স্বপ্ন। কে জানত সেই অ্যাপ্রন একদিন হয়ে উঠবে মৃত্যুর পোশাক। ১৯৮৪ সালে ডিগ্রি শেষ করে অফিসিয়ালি হয়ে গেল সে এক আয়ুর্বেদিক ডাক্তার। লোকজন বলতো, দেবেন্দ্র খুব ভালো ডাক্তার, আন্তরিকভাবে রোগী দেখে। সেই বছরই রাজস্থানের বান্দিকুই এলাকায় খুলল নিজের ক্লিনিক, জনতা ক্লিনিক। সাধারণ মানুষ ভরসা করত তাকে। অসুস্থরা সারি দিত তার দরজার সামনে। কিন্তু সাদা কোটের ভেতরে তখনও সবকিছু স্বাভাবিক ছিল। সে সত্যিই খুব ভালো চিকিৎসা করত, সৎভাবে কাজ করত। কেউই জানত না এই ডাক্তার একদিন তার স্টেথোস্কোপ ফেলে ছুরি হাতে তুলে নেবে। কেউ জানত না তার নিরীহ হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়াল ছায়া, যে ছায়া একদিন গ্রাস করবে শত শত মানুষের জীবন। ১৯৮৪ থেকে ১৯৯৪, পুরো ১০ বছর দেবেন্দ্র শর্মা ছিলেন একজন সৎ ডাক্তার। জনতা ক্লিনিকে রোগীরা আসত, ভেষজ ওষুধ খেয়ে সুস্থ হতো। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তার সুনাম। কিন্তু মানুষ যতই ভালো হোক, লোভ যখন দরজায় কড়া নাড়ে, তখন অন্ধকার সহজেই ঢুকে পড়ে হৃদয়ে। ১৯৯৪ সালে কয়েকজন বন্ধুর প্রলোভনে পড়ল দেবেন্দ্র। তারা বলল, ক্লিনিকে কত আর উপার্জন হবে, ব্যবসায় নামলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। দেবেন্দ্রর মাথায় তখনও স্বপ্ন ঘুরছে, অনেক টাকা কামিয়ে পরিবারকে ভালো জীবন দেওয়া। সে নিজের ১০ বছরের সঞ্চয়, প্রায় ১১ লাখ টাকা একটি গ্যাস ডিলারশিপে বিনিয়োগ করল। কিন্তু সেটা ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। ডিলারশিপ আসলে প্রতারণা। এক নিমিষে তার সব টাকা উড়ে গেল। ক্লিনিক বন্ধ হয়ে গেল।
সাদা কোট গুটিয়ে সে ফিরে এলো অলিগড়ে, কিন্তু মনে জমল বিষের পাহাড়। দেবেন্দ্র অনুভব করল, আমি বোকা ছিলাম, মানুষকে বাঁচিয়ে কখনো ধনী হওয়া যাবে না। কেবল রক্ত ঝরিয়ে, কেবল মৃত্যুর ব্যবসা করেই আমি হারানো টাকা ফিরে পাব। তার বুকের ভেতর তখন দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। সে আর রোগী বাঁচাতে চায়নি, সে চেয়েছিল খেলতে মানুষের জীবন নিয়ে। এভাবেই শুরু হলো তার অন্ধকারের যাত্রা। একজন মানুষ যে এক সময় ভেষজ দিয়ে জীবন দিত, এখন খুঁজছিল সেই পথ যেখানে ছুরি দিয়ে জীবন কেড়ে নেওয়া যায়। অন্ধকারে পা দেওয়া মানুষ আর কখনো আগের জায়গায় ফিরতে পারে না। দেবেন্দ্র শর্মার ক্ষেত্রেও তাই হয়েছিল। গ্যাস ডিলারশিপে প্রতারণার পর তার ভেতরের মানুষটা ভেঙে পড়েছিল, কিন্তু সেই ভাঙন থেকে জন্ম নিল এক নতুন রূপ, ডক্টর ডেথের জন্মকথা। প্রথম ভাবনা, মৃত্যুকে ব্যবসা বানানো। 1995 সালে বসে বসে সে পরিকল্পনা করতে লাগল। সে জানত ডাক্তার হওয়ার কারণে তার হাতে আছে এক ভয়ঙ্কর অস্ত্র, মানুষের শরীর। যেখানে অন্যেরা লোক সারায়, সেখানে সে ভাবতে লাগল, মানুষের অঙ্গ বিক্রি করলে তো কোটি কোটি টাকা কামানো যায়। তখন দেশে অবৈধ কিডনি ট্রান্সপ্ল্যান্টের কালো বাজার গড়ে উঠছিল। অসুস্থ মানুষ টাকা দিয়ে কিডনি কিনতে চাইত, আর গরিবরা টাকার লোভে অঙ্গ বেচে দিত। কিন্তু দেবেন্দ্রের কাছে এটা ছিল নিছক ব্যবসা নয়, এটা ছিল রক্ত আর মৃত্যুর খেলার প্রথম পাঠ। দেবেন্দ্র গোপনে গড়ে তুলল নিজের রাজ্য। তার সঙ্গে জোট বাঁধল আরও এক ডাক্তার, নাম অমিত। তারা দুজনে মিলে স্থির করল, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে, কিন্তু বৈধভাবে নয়। শরীর কেটে নেব আর কিডনি বিক্রি করব কোটি টাকায়। প্রতি অপারেশনের জন্য তারা নিত 5 থেকে 7 লাখ টাকা টোকেন মানি। মাত্র 2-3টে অপারেশনে গ্যাস ডিলারশিপের ক্ষতি উঠে আসলো। কিন্তু লোভ তো থেমে থাকে না। যত বেশি রক্ত ঝরল, তার চোখে তত বেশি টাকা ঝলসে উঠতে লাগল। রাত গভীর হলে অন্ধকার ঘরে শুরু হতো শল্য চিকিৎসা। লোহার টেবিলে শুয়ে থাকত অসহায় শিকার। ছুরির নিচে ফেটে যেত মাংস, ভেতর থেকে টেনে বের করা হতো কিডনি। চারিদিকে ছড়িয়ে পড়ত গরম রক্তের গন্ধ। মনে হতো যেন শল্য চিকিৎসার ঘরটা এক যন্ত্রণার কসাইখানা। দেবেন্দ্রর চোখে তখন কোনো ভয় ছিল না। সে হাসত। প্রতিটি কিডনি বের হওয়ার সঙ্গে সঙ্গে তার ঠোঁটে ফুটে উঠত অদ্ভুত তৃপ্তি। এক সময় সে গুনতেও ভুলে গেল। 125টিরও বেশি অবৈধ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করল সে। প্রতিটি অপারেশন তাকে বানালো আরও নিষ্ঠুর, আরও রক্তপিপাসু। টাকা আসছিল, কিন্তু তার ভেতরের অন্ধকার বলছিল, এখন শুধু টাকা নয়, এখন চাই রক্ত, এখন চাই খুনের নেশা। দেবেন্দ্র বুঝে গেল, অপারেশন টেবিলের সীমার ভেতর তার রক্তপিপাসা মেটে না। রোগীকে অজ্ঞান করে কিডনি কেটে নেওয়া যথেষ্ট নয়। এখন চাই শিকার, এখন চাই হত্যার রোমাঞ্চ। তার চোখে তখন আর মানুষ ছিল না, ছিল কেবল চলন্ত লাশ, যাদের অঙ্গ ছিঁড়ে নেওয়া যায়, যাদের রক্ত ঝরানো যায়। এভাবেই ডাক্তার দেবেন্দ্র শর্মা এক নতুন পথে হাঁটল, যেখানে অবৈধ কিডনি ট্রান্সপ্ল্যান্ট থেকে শুরু হবে সিরিয়াল হত্যার ভয়ঙ্কর অধ্যায়। অবৈধ কিডনি ট্রান্সপ্ল্যান্টে টাকা এলেও দেবেন্দ্র শর্মার ভেতরের নেশা তখনও মেটে না। অস্ত্রোপচারের টেবিলে অজ্ঞান রোগী কেটে নেওয়া ছিল নিছক ব্যবসা, কিন্তু সে চাইত শিকারকে জেগে থাকতে, ভয় পেতে, মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত যন্ত্রণায় কাঁপতে।
১৯৯৫ সালের শেষ দিকে সে গড়ে তোলে একটি ছোট্ট গ্যাং। তাদের লক্ষ্য ছিল গ্যাস সিলিন্ডার বহন করা ট্রাক। ফেক গ্যাস এজেন্সি খুলে সে বাজারে সিলিন্ডার বেচত, কিন্তু আসল খেলা ছিল অন্যত্র। প্রথম ধাপ ট্রাক আটকানো, দ্বিতীয় ধাপ ড্রাইভারকে হত্যা করা, তৃতীয় ধাপ কিডনি কেটে নেওয়া, চতুর্থ ধাপ ট্রাক কালো বাজারে বিক্রি। এভাবে এক একটা অপারেশনে তিনভাবে টাকা আসত: সিলিন্ডার বিক্রি, কিডনি বিক্রি আর ট্রাক বিক্রি। কিন্তু টাকার থেকেও বড় বিষয় ছিল হত্যার আনন্দ। অন্ধকার রাত, ফাঁকা রাস্তা, হেডলাইটের আলোয় ঝলসে ওঠে এক ট্রাক। হঠাৎ সামনে এসে দাঁড়াত দেবেন্দ্রর দল। ট্রাক থামতেই ড্রাইভার বুঝে যেত বিপদ ঘনিয়ে এসেছে। চিৎকারের আগেই ঝলসে উঠত ধারালো ছুরি। কাঁধ চেপে ধরা, গলা কেটে দেওয়া, মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যেত চারপাশ। ড্রাইভারের চোখ খোলা থাকত, কিন্তু প্রাণ নিঃশেষ হয়ে যেত ধীরে ধীরে। পরে তার শরীর টেনে নেওয়া হতো, পেট চিরে বের করা হতো কিডনি। রক্ত গড়িয়ে পড়ত মাটিতে, যেন রাস্তাই লাল হয়ে উঠেছে। কিন্তু খুনের পর বড় সমস্যা ছিল লাশ কোথায় ফেলা হবে। পুলিশ যাতে প্রমাণ না পায় তার জন্য দরকার ছিল ভয়ঙ্কর এক জায়গা। দেবেন্দ্র খুঁজে পেল উত্তরপ্রদেশের কাশগঞ্জের কাছে হাজারা ক্যানেল। এটা ছিল এক আর্টিফিশিয়াল খাল, কিন্তু তার মধ্যে ভরপুর ছিল কুমির। দিনে শান্ত জল, কিন্তু রাতে সেই জলে ভেসে উঠত লাল চোখ আর খচখচ দাঁতের শব্দ। এখন তার খুনের খেলা আরও সহজ হয়ে গেল। ড্রাইভার হত্যা করে কিডনি কেটে নিয়ে লাশ টেনে নিয়ে যেত হাজানা ক্যানেলের ধারে, তারপর ছুঁড়ে দিত জলে। মুহূর্তেই কুমিরেরা ছিঁড়ে খেত সেই দেহ। চিৎকার চাপা পড়ে যেত কুমিরের খচখচ দাঁতের শব্দে। প্রমাণ কিছুই থাকত না, কোনো হাড়, কোনো মাংস, সব কিছু গিলে নিত সেই ভয়াল ক্যানেল। এইভাবে একটার পর একটা খুন হতে থাকল। প্রতি কয়েকদিন পর পর ট্রাক ড্রাইভার গায়েব হয়ে যেত। গ্রামের লোকেরা বলতো, এই রাস্তা অভিশপ্ত, এখানে গেলে মানুষ আর ফেরে না। কিন্তু তারা জানত না রাস্তায় অন্ধকারে লুকিয়ে আছে ডক্টর ডেথ, যার ছুরি ঝলসে ওঠে রক্তের নেশায়, যে মানুষের মাংস ছুঁড়ে দেয় কুমিরের ভোজে। ট্রাক ড্রাইভারদের রক্তে হাত ভিজিয়ে হাজারা ক্যানেলে কুমিরদের খাইয়ে দেবেন্দ্র শর্মা এক অদ্ভুত তৃপ্তি পেতে শুরু করেছিল। কিন্তু নেশা যেমন বাড়তে থাকে তেমনই বাড়তে লাগল তার রক্ত পিপাসা। এখন আর শুধু টাকা কামানোই উদ্দেশ্য ছিল না, এখন হত্যাই ছিল তার বিনোদন, তার আনন্দ। ২০০০ সালের দিকে দেবেন্দ্র বুঝল ট্রাক ড্রাইভারদের টার্গেট করলে অনেক ঝুঁকি থাকে। পুলিশ খোঁজাখুঁজি করে, বাজারে খবর ছড়িয়ে পড়ে। তাই এবার সে বেছে নিল এক নতুন শিকার, ট্যাক্সি ড্রাইভাররা। সে জানত তখনও অ্যাপ বা ফোনে ট্যাক্সি বুকিংয়ের যুগ আসেনি। প্রতিটি শহরে ছিল নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড বা শহরের বাজারের মোড়ে। দেবেন্দ্র ভুয়া নাম ব্যবহার করে এসব জায়গা থেকে ট্যাক্সি বুক করত। গন্তব্য লিখত হাজারা ক্যানালের আশেপাশের ফাঁকা জায়গা। রাত গভীর। দিল্লি থেকে ভাড়া করা এক ট্যাক্সি ধীরে ধীরে এগিয়ে আসছে কাশগঞ্জের দিকে। ড্রাইভার জানেই না তার পিছনের সিটে বসা যাত্রী আসলে মৃত্যুর দেবতা। ফাঁকা রাস্তায় হঠাৎ দেবেন্দ্র বলল, ভাই, গাড়িটা একটু থামাও। ড্রাইভার ব্রেক চাপতেই ঝলসে উঠল ধারালো ছুরি। ড্রাইভারের গলা কেটে দিল এক আঘাতে। রক্ত ছিটকে পড়ল উইন্ডশিল্ডে, গাড়ির ভেতর লাল হয়ে উঠল। ড্রাইভার হাঁসফাঁস করতে লাগল, হাত ছোড়াছুড়ি করল, কিন্তু মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল। দেবেন্দ্র ঠান্ডা মাথায় দেহটাকে টেনে বের করল। অন্ধকার রাস্তা দিয়ে টেনে নিয়ে গেল হাজারা ক্যানালের ধারে। চাঁদের আলোয় জলে ভেসে উঠছিল কুমিরের চোখ। সে এক ঝটকায় লাশ ছুঁড়ে দিল জলে। পানি ফেনিয়ে উঠল, খচখচ দাঁতের শব্দে রাত কেঁপে উঠল। কোনো প্রমাণ রইল না।
ট্যাক্সি নিয়ে চলে গেল সে, আর সেটাকে কালো বাজারে বিক্রি করে দিল 25,000 টাকায়। প্রথম খুনেই সে এক অদ্ভুত উন্মাদনায় ভেসে গেল। এবার যেন প্রতিদিনই সে শিকার চাই। 1টা, 2টো, 3টে। ক্রমে সে একের পর এক ট্যাক্সি ড্রাইভারকে একই কায়দায় হত্যা করতে থাকল। হাজারা ক্যানাল তার কাছে হয়ে উঠল লাশ গিলতে থাকা রাক্ষসের পেট। মানুষ খেয়াল করতে লাগল, দিল্লি থেকে যাওয়া ট্যাক্সি ড্রাইভাররা আর ফিরছে না। পরিবারেরা থানায় অভিযোগ করত, কিন্তু প্রমাণ মিলত না, কারণ লাশ তো কুমিরেরা গিলে ফেলত। এই সময় থেকে দেবেন্দ্রর মানসিকতা বদলে গেল। আগে তার উদ্দেশ্য ছিল টাকা, এখন উদ্দেশ্য একটাই, খুনের আনন্দ। প্রতিটি খুনের পর সে অনুভব করত যেন তার শরীরের প্রতিটি রন্ধ্রে আনন্দ ছড়িয়ে পড়ছে, যেন রক্তের গন্ধেই সে বেঁচে আছে। পুলিশ ভাবত হয়তো কয়েকটা নিখোঁজের ঘটনা। কেউ কল্পনাও করেনি যে এক ডাক্তারই শহরের অজস্র ট্যাক্সি ড্রাইভারের মৃত্যুর নেপথ্যে দাঁড়িয়ে আছে। 2000 থেকে 2004 পর্যন্ত চলল এই ভয়ঙ্কর খুনের খেলা। দেবেন্দ্র শর্মা একের পর এক ড্রাইভার হত্যা করল, লাশ ছুঁড়ে দিল হাজারা ক্যানালে, আর প্রতিবারই সে ফিরত এক নতুন শিকারের খোঁজে। এ যেন এক রক্তের উৎসব, যেখানে মানুষের জীবন ছিল কেবল মুদ্রার মতো, যা খরচ করে সে কিনে নিচ্ছিল নিজের আনন্দ। 2004 সাল। বছরের পর বছর ধরে একের পর এক ট্যাক্সি ড্রাইভার হারিয়ে যাচ্ছে। পরিবারগুলো থানায় যাচ্ছে, চোখ ভরা কান্নায় বলছে, আমার স্বামী কোথায় গেল, আমার ছেলেটা তো আর ফিরল না। পুলিশ প্রথমে এসবকে নিছক নিখোঁজের কেস ভেবেছিল। কেউ বলতো ড্রাইভাররা হয়তো টাকা নিয়ে পালিয়েছে, কেউ বলতো ডাকাতের হাতে পড়েছে। কিন্তু এক সময় যখন সংখ্যা অতিরিক্ত বেড়ে গেল, তখনই শুরু হলো সন্দেহ। এক রাতে দেবেন্দ্র আবার নতুন শিকার খুঁজছিল। একজন ট্যাক্সি ড্রাইভারকে ভুলিয়ে নিয়ে যাচ্ছিল হাজারা ক্যানালের দিকে, কিন্তু ড্রাইভার কিছুটা বুঝতে পেরেছিল অস্বাভাবিকতা। ঠিক সেই সময় পুলিশও পেছন পেছন সন্দেহের ভিত্তিতে নজরদারি করছিল। অন্ধকার রাস্তায় ট্যাক্সি দাঁড়ানো মাত্রই পুলিশ হানা দিল। হাতে নাতে ধরা পড়ল দেবেন্দ্র শর্মা। তার হাতে তখনও ছিল ধারালো ছুরি। ড্রাইভারের চোখে ছিল আতঙ্ক, আর পুলিশের চোখে অবিশ্বাস। একজন ডাক্তার, যাকে মানুষ জীবনদাতা ভাবে, সে কিনা হাতে নাতে ধরা পড়ল একজন খুনি হয়ে। ধরা পড়ার পর পুলিশ তাকে জেরা করল। প্রথমে সে নীরব থাকল, কিন্তু কিছু সময় পর এক শীতল হাসি হেসে বলল, হ্যাঁ, আমি খুন করেছি। শুধু 1-2টো নয়, 50টা পর্যন্ত মনে আছে। তারপর গুনতেও ছেড়ে দিয়েছিলাম। পুলিশ হতবম্ব হয়ে গেল। তাদের ধারণা ছিল হয়তো 15-20টা খুন করেছে, কিন্তু তার মুখে সংখ্যা শুনে রক্ত হিম হয়ে গেল সবার। দেবেন্দ্র নিজেই বলল, আমি সব লাশ হাজারা ক্যানালে ফেলেছি। পুলিশ সঙ্গে সঙ্গে বিশাল অপারেশন চালালো। ডুবুরি নামল, খোঁজা হলো লাশের চিহ্ন। কিন্তু কুমিরে ভরা সেই ভয়াল ক্যানাল থেকে বেরোল না একটিও হাড়, না পেল কোনো প্রমাণ। কুমিরেরা যেন সব প্রমাণ গিলে খেয়ে ফেলেছিল, যেন প্রকৃতি তাকে ঢেকে রেখেছিল অন্ধকার চাদরে। অবশেষে তার বিরুদ্ধে মাত্র 21টি খুনের চার্জশিট দাখিল হল। যদিও সে নিজে স্বীকার করেছে 50টিরও বেশি খুন, কিন্তু প্রমাণ ছাড়া আদালতের হাতে কিছুই করার ছিল না। কেস চলল। কিছু ঘটনায় তাকে দেওয়া হলো আজীবন কারাদণ্ড, একটি ঘটনায় মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা হল। কিন্তু তবু সবাই জানত, আসলে যত খুন হয়েছে তার অর্ধেকেরও কম আদালতে প্রমাণিত হয়েছে। ডাক্তার মানে ভরসা, কিন্তু এই মানুষটা ডাক্তার থেকে হয়ে গেল শয়তান। যে হাতে মানুষকে সুস্থ করার ক্ষমতা ছিল, সে হাতে লেগে রইল শত শত নিরীহ ড্রাইভারের রক্ত।
গ্রামের মানুষ ফিস ফিস করে বলতে লাগল, সে তো কেবল ডাক্তার নয়, সে হল মৃত্যুর দেবতা, ডক্টর ডেথ। 2004 সালে ধরা পড়ার পর সবাই ভেবেছিল অবশেষে শেষ হলো দুঃস্বপ্ন, এখন আর মানুষ মরবে না। আদালত তাকে দিল আজীবন কারাদণ্ড, এক মামলায় তো ফাঁসির রায় পর্যন্ত ঘোষণা হল। দেবেন্দ্র শর্মাকে পাঠানো হল রাজস্থানের জয়পুর সেন্ট্রাল জেলে। কিন্তু দানব কি এত সহজে থামে? অন্ধকার কি এত সহজে শেকলে বাঁধা যায়? প্রথমে সে চুপচাপ বন্দি সাজার অভিনয় করল, অন্য কয়েদিদের সঙ্গে ভালো ব্যবহার করত, জেল কর্মীদের সঙ্গে বিনয়ী আচরণ করত। সবাই ভাবল সে হয়তো অনুতপ্ত, বদলে গেছে। কিন্তু ভেতরে ভেতরে সে বুনে চলেছিল নতুন এক পলায়নের পরিকল্পনা। 2020 সালে হঠাৎই সে দাবি করল, আমি ভালো আচরণ করেছি, আমাকে কয়েক দিনের জন্য মুক্তি দেওয়া হোক, পরিবারের সঙ্গে দেখা করতে চাই। আইনের এক অদ্ভুত ফাঁক ফোকরে আদালত তাকে দিল 20 দিনের প্যারোল, অর্থাৎ কিছু দিনের জন্য জেল থেকে বের হওয়ার অনুমতি। সেদিনই যেন শিকল ভাঙল শয়তান। জেল থেকে বের হয়েই সে উধাও, চেহারা বদলে ফেলল, জামা কাপড় পাল্টাল, আর গিয়ে হাজির হল দিল্লিতে। সেখানে সে নতুন পরিচয়ে শুরু করল প্রপার্টি ডিলারের ব্যবসা। মানুষ জানত না যে লোক তাদের জমির কাগজপত্র নিয়ে ডিল করছে সে আসলে রক্তে ভেজা হাতের একজন সিরিয়াল কিলার। প্রথম স্ত্রী আগেই ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, কিন্তু এইবার সে দিল্লিতে গিয়ে আবারও গড়ে তুলল নতুন সংসার। দিনে সংসার, রাতে লুকোচুরি, এভাবেই 7 মাস কাটিয়ে দিল। পুলিশ চারদিকে খুঁজল, অলিগড়, জয়পুর, আগ্রা, কাশগঞ্জ, যে সব জায়গায় তার ছায়া পড়েছিল সব জায়গায় তল্লাশি হল, কিন্তু সে যেন বাতাসের মতো মিলিয়ে গেল। শেষমেশ এক সূত্রে তাকে আবার গ্রেপ্তার করা গেল, কিন্তু এবার পুলিশ আর ঝুঁকি নিতে চাইল না। তাকে পাঠানো হল দেশের সবচেয়ে কড়া পাহারার জেল, তিহার জেলে। ভাবা যায়, সেখানে গিয়েও সে আবার পালানোর পরিকল্পনা করল। আইনের অদ্ভুত উদারতা আবারও তাকে সুযোগ দিল। 2023 সালে সে আবার পেল 2 মাসের প্যারোল। এবারও সে জেল থেকে বের হয়েই অদৃশ্য হয়ে গেল। 2 বছর ধরে পুলিশ তাকে খুঁজে বেড়াল, কোনো হদিশ নেই, কোনো ছায়াও নেই। কিন্তু এইবার সে যে মুখোশ পড়েছিল সেটা আরও ভয়ঙ্কর। সে গিয়ে আশ্রয় নিল রাজস্থানের দৌসা জেলার এক মন্দিরে। দীর্ঘ দাড়ি, পাকা চুল, কপালে তিলক কেটে সবাইকে বোঝালো সে নাকি একজন সাধু, নাম সন্ত দয়াদাস মহারাজ। লোকজন ভিড় জমাতে লাগল তার চারপাশে। সে ওষুধ দিত, ভক্তদের আশীর্বাদ করত, এমনকি প্রবচনও দিত। রাজনীতিবিদ পর্যন্ত এসে তার সামনে মাথা নুইয়ে যেত। কেউ কল্পনাও করেনি যে সাধুর মুখে ভক্তিগীতি বাজছে তার হাতেই লেগে আছে শত শত ট্যাক্সি আর ট্রাক ড্রাইভারের রক্ত। পুলিশের কয়েকজন সদস্য গ্রামে সাধারণ মানুষের মতো থাকতে শুরু করল। তারা প্রতিদিন মন্দিরে যেত, সাধুর প্রবচন শুনত, তার দেওয়া ভেষজ ওষুধ নিত। দিনের পর দিন কেটে গেল, কিন্তু তেমন কিছুই ধরা পড়ল না। তবুও এক জিনিসে চোখ আটকে গেল তদন্তকারীদের। মানুষের চেহারা পাল্টাতে পারে, কিন্তু চোখ আর নাকের গঠন বদলায় না। তারা দেবেন্দ্রর পুরনো ছবি আর ভিডিওর সঙ্গে সাধুর ছবি মেলাতে লাগল। আর তখনই বেরিয়ে এলো আসল রহস্য। হ্যাঁ, এই সাধুই আসলে ডক্টর ডেথ, যে শত শত ট্যাক্সি ও ট্রাক ড্রাইভারকে হত্যা করেছে, যে কুমিরের ভোজে ফেলে দিয়েছে লাশ। পুলিশ আর দেরি করল না, মন্দিরে হানা দিয়ে হাতকড়া পরিয়ে দিল সেই সাধুকে। ভক্তরা হতবাক হয়ে দেখল, যাকে তারা আশীর্বাদদাতা ভেবেছিল সে আসলে ছিল মৃত্যুর ফেরিওয়ালা। গ্রামবাসী স্তব্ধ হয়ে গেল। কোন মুখটা আসল, ডাক্তার, খুনি না সাধু? কতবার সে মানুষকে ঠকিয়েছে, কত নির্দোষ পরিবার ধ্বংস হয়ে গেছে তার হাতে। আইন তাকে ফের কারাগারে পাঠালো, কিন্তু মানুষ বুঝে গেল
কোনো মুখোশই আসলে শয়তানের চিহ্ন ঢাকতে পারে না। দেবেন্দ্র শর্মা আবারও ধরা পড়েছে। মন্দির থেকে বের করে পুলিশ হাতকড়া পড়ালো। ভক্তরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যাকে তারা ভগবানের মানুষ ভেবেছিল, সে আসলে ছিল ডক্টর দেথ, এক ডাক্তার যে হয়ে উঠেছিল মৃত্যুর ফেরিওয়ালা। আজও কাশগঞ্জের মানুষ রাতে হাজারা ক্যানেলের দিকে তাকাতে ভয় পায়। তাদের কানে বাজে কুমিরের দাঁতির খচখচ শব্দ, তাদের চোখে ভাসে রক্তে ভিজে থাকা ট্রাক ড্রাইভারদের চেহারা। ট্যাক্সি ড্রাইভারদের পরিবার আজও অপেক্ষায়, যেন হয়তো একদিন তাদের প্রিয়জন ফিরে আসবে। কিন্তু তারা জানে সেই মানুষগুলো কুমিরের পেটে চিরতরে হারিয়ে গেছে। একজন ডাক্তার, যার হাতে মানুষ জীবন পাওয়ার কথা ছিল, সে হাতে লেগে রইল শত শত মানুষের রক্ত। একজন সাধু, যার মুখে ভক্তিগান শোভা পাওয়ার কথা, সেই ঠোঁটে লেগে রইল মৃত্যুর হাসি। দেবেন্দ্র শর্মা শুধু মানুষ হত্যা করেনি, সে হত্যা করেছে মানুষের ভরসা। যখন আইন দুর্বল, তখন শয়তান জেগে ওঠে, আর সমাজ তখন শুধু ভয়ে কাঁপতে থাকে। এভাবেই শেষ হয় ডক্টর দেথের কাহিনী।